দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান এর চতুর্থ অধ্যায়ে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ, The United Nations. ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ বাংলা, সংক্ষিপ্ত নাম ইউএনও। চতুর্থ অধ্যায়ের ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ, এখান থেকে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এসএকিউ, এখানে বড় কোনো কোশ্চেন আসে না। সুতরাং এই চ্যাপ্টারটাকে তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, বোঝার পরে সেখান থেকে কোশ্চেন করে রাখতে হবে, কোশ্চেনগুলো মুখস্থ করে হবে। বিষয়টা খুব আমাদের ভালোভাবে বোঝানো। ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ এটা কি? সম্মিলিত জাতিপুঞ্জ বলতে আমরা সাধারণত জাতিগত রাষ্ট্রগুলি বুঝি। তো বিভিন্ন রাষ্ট্রগুলো একমত। কিসে একমত? রাষ্ট্রগুলি এই বিষয়ে একমত যে সারা পৃথিবীতে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য পৃথিবীর রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে প্রয়াস চালাবে, এটাই হলো ইউএনের মুখ্য উদ্দেশ্য। এই মুখ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। প্রশ্ন হল আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে পৃথিবীতে। শান্তির বিষয়টা কেন এলো, নিরাপত্তার বিষয়টা কেন এলো, এটা আমাদের প্রশ্ন। আমরা সাধারণত জানি অভাব বোধ থেকে অভাব পূরণের বিষয়টা আসে। তাহলে শান্তির অভাব ঘটেছে, নিরাপত্তার অভাব ঘটেছে। এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার পরেই আন্তর্জাতিক নেতৃত্ব তারা কিন্তু শান্তি এবং নিরাপত্তার প্রতি চাহিদা অনুভব করে এবং সেটা প্রতিষ্ঠা করে। শান্তি, প্রথম শান্তি বিষয়টা আমাদের জানতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা মনে করি আন্তর্জাতিক যুদ্ধই যত অশান্তির মূল। আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক ক্ষেত্রে বা পৃথিবীতে অশান্তি শুরু হয়, এটাই আমরা বুঝছি। যুদ্ধ তার মানে হলো শান্তি বিঘ্নিত হয়েছে। যুদ্ধের অনুপস্থিত তাহলে শান্তি মোটেও না। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখেছি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ ছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষ শান্তি বিনষ্ট করেছে।
সুতরাং শুধু আন্তর্জাতিক যুদ্ধই যে শান্তি বিঘ্নিত করবে সেটা বড় কথা নয়। যে কোনো ভায়োলেন্স, যে কোনো ধরনের অশান্তি, যে কোনো ধরনের হিংসা শান্তি বিঘ্নিত করে এবং অশান্তি আসে। নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তি বা যে কোনো শান্তি বিঘ্নিত হলেই নিরাপত্তার অভাব বোধ হয়। তার নিরাপত্তা কি? অ্যাবসেন্স অফ থ্রেট, যে কোনো রকমের হুমকি না থাকাটাই হলো নিরাপত্তা। মানসিক, দৈহিক যে কোনোই হুমকির অনুপস্থিতি নিরাপত্তা। আর যে কোনো ধরনের ভায়োলেন্স বা হিংসার অনুপস্থিতি হলো শান্তি। কখন শান্তি বিঘ্নিত হয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে? কখন নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে? আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। মূলত ইউরোপের রাষ্ট্রগুলি এই যুদ্ধে জড়িয়ে পড়লেও সারা পৃথিবীব্যাপী অশান্তি এবং নিরাপত্তাহীনতা আমরা লক্ষ্য করেছিলাম। এরপর আমরা দেখলাম তৎকালীন রাষ্ট্রপ্রধানরা, পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা মিলিত হয়ে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার স্বার্থে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেছে। জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলেও অচিরে মাত্র 20 বছরের মধ্যে আমরা দেখলাম লিগ অফ নেশনস ব্যর্থতায় পর্যবসিত। শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সালে হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করলেন, পোল্যান্ড আক্রমণের পরপরই দামামা বেজে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং 3রা সেপ্টেম্বর আন্তর্জাতিক ওয়ার শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময় মারণাস্ত্র, এত উন্নত মারণাস্ত্রের ব্যবহার করা হয়েছিল, বিভীষিকা তৈরি হয়েছিল সমগ্র বিশ্বজুড়ে। নৃশংসভাবে মানুষ খুন করা হয়েছে। মানুষ হত্যা, বিভীষিকা সারা পৃথিবীতে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। এমন এক পরিস্থিতি তৈরি হলো, সারা পৃথিবীময় রাষ্ট্রপ্রধানরা বুঝতে পারলেন যে এমনটা চলতে পারে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। হয় যুদ্ধ খতম করে দিতে হবে, না হলে যুদ্ধই আমাদের খতম করে দেবে। হয় যুদ্ধ শেষ করে দাও, নচেত যুদ্ধই আমাদের শেষ করে দেবে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমরা লক্ষ্য করলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, তার মাথায় প্রথম এলো যে অশান্তি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তিনি উইনস্টন চার্চিল তার কাছে প্রস্তাব পাঠালেন এ নিয়ে আলোচনা করার জন্য। সেটা ছিল 9ই আগস্ট 1941 সাল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1941 সালের 14ই আগস্ট তারা মিলিত হলেন প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধ জাহাজে আটলান্টিক মহাসাগরের কোন এক জায়গায়। সেখানে এই দুই রাষ্ট্রপ্রধান একটি সনদ স্বাক্ষর করলেন। সেটাকে বলা হয় আটলান্টিক চার্টার
আটলান্টিক সনদ, শান্তির পক্ষে এটাই ছিল প্রথম পদক্ষেপ। দুই রাষ্ট্রপ্রধান, পুঁজিবাদী বিশ্বের, পশ্চিমা বিশ্বের দুই রাষ্ট্রপ্রধান প্রথম শান্তির পথে এগিয়ে গেলেন যে আটলান্টিক সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আটলান্টিক সনদে যে সমস্ত চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে ভেবে দেখার বিষয়। তারা জানতেন, সেই রাষ্ট্রপ্রধানরা জানতেন যুদ্ধ কেন শুরু হয়েছিল, তাই তারা ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন এলাকা বা অন্য কোনো ব্যাপারে তাদের দেশ নিজ ক্ষমতার সম্প্রসারণ ঘটাবে না। এলাকা দখলের জন্য বা অন্য কোনো কারণের জন্য কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র নিজেদের ক্ষমতার বিস্তার ঘটাবে না। উল্লেখ্য, এই ক্ষমতার বিস্তার ঘটাতে গিয়ে কিন্তু এই যুদ্ধগুলো শুরু হয়েছিল, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও শুরু হয়েছিল। সুতরাং তার প্রথম যে কারণ সেটাকে অ্যাবলিশ করতে চাই, যে এই কারণটা যদি না থাকে তাহলে হয়তো ভবিষ্যৎ যুদ্ধ থেকে এদের রক্ষা করা যাবে। সংশ্লিষ্ট জনগণের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে বা স্বাধীন ইচ্ছার সঙ্গে মেলে না এমন কোন এলাকার পরিবর্তন সাধন করা যাবে না, যেটা ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের পর। সুতরাং এই যে কারণ, এটাকে সরিয়ে দিয়ে শান্তির পথে এগিয়ে যেতে হবে। দুই রাষ্ট্রনায়কের ন্যায্য সিদ্ধান্ত। আরো 6টি সনদের নীতি রয়েছে। আমরা মূল আলোচনায় যেতে চাই। এরপরে যে ঘটনা ঘটল, আটলান্টিক সনদকে বা আটলান্টিক সনদের প্রতি সম্মতি জানিয়ে বেশ কয়েকটি ঘোষণা আমরা লক্ষ্য করলাম। যেমন আমরা দেখলাম 1942 সালের 1 জানুয়ারি ওয়াশিংটন ঘোষণা। ওয়াশিংটন ঘোষণার পর আবার লক্ষ্য করা গেল তেহরান ঘোষণা। উল্লেখ্য, এর আগে মস্কো ঘোষণা হয়েছিল 1943 সালে। মস্কো ঘোষণায় উল্লেখযোগ্য যে পদক্ষেপ আমরা দেখলাম, সে জাতিপুঞ্জের নামটি ঘোষণা করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠার জন্য যে সংগঠনের দরকার, সংগঠনের নাম ঘোষণা হলো মস্কো সম্মেলন। মস্কো সম্মেলনের পর তেহরান ঘোষণা, অর্থাৎ ইরানের রাজধানী তেহরানে আবার রাষ্ট্রনায়করা মিলিত হলেন। ওই সেই আটলান্টিক সনদের নীতিগুলিকে, উদ্দেশ্যগুলিকে সমর্থন করার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক একটি সংগঠন গড়ে তোলার উদ্দেশ্যে। পরবর্তীকালে আমরা দেখলাম ডাম্বার্টন অক্সে, সেখানে প্রায় 1.5 মাস ধরে একটা সম্মেলন হলো। এরপরে 1945 সালে ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলনের পর সান ফ্রান্সিসকো সম্মেলন। 50টি রাষ্ট্র সেখানে সমবেত হয়েছিল। 50টি রাষ্ট্র সমবেত হয়ে একটি প্রস্তাবনা সহ তারা সনদ স্বাক্ষর করলেন, জাতিপুঞ্জের সনদ। জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে 1945 সালের 24 অক্টোবর আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে তৈরি হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জ। একমাত্র প্রতিষ্ঠান, সারা পৃথিবীর রাষ্ট্রগুলি এর সাথে জড়িত আছে। আজকে 193টি রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র। কতগুলি রাষ্ট্র? 193টি রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হিসেবে আজকে কাজ করে যাচ্ছে।
পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার জন্য এই রাষ্ট্রগুলি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন এই জাতিপুঞ্জ কিভাবে কাজ হবে? জাতিপুঞ্জ না বলে তো কাজ হবে না। সেই জন্য আমরা দেখছি জাতিপুঞ্জের কতগুলি অঙ্গ সংগঠন রয়েছে। এই অঙ্গ সংগঠনগুলি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্মিলিতভাবে পালন করে চলেছে। এই অঙ্গ সংগঠনগুলিকে যদি আমরা দেখি তাহলে দেখবো ইউরেকে আমরা 6টি অঙ্গ সংগঠন দিয়ে ভাগ করব। এই 6টি অঙ্গ সংগঠন রয়েছে। 6টি। প্রথম যে সংগঠনটি রয়েছে সেটা হলো সাধারণ সভা। সাধারণ সভা। দ্বিতীয় যেটি রয়েছে সেটা হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ। পরবর্তী যেটা রয়েছে ওচি পরিষদ। তারপর যেটা রয়েছে অর্থনৈতিক সামাজিক পরিষদ। অর্থনৈতিক সামাজিক পরিষদ। সামাজিক পরিষদ। আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত। 1 2 নিরাপত্তা পরিষদ, 1 সাধারণ সভা, 3 ওচি পরিষদ, 4 অর্থনৈতিক সামাজিক পরিষদ, 5 আন্তর্জাতিক আদালত এবং 6 সেক্রেটারি মহাসচিব বা সচিবালয়। মহাসচিব বা সচিবালয়। সচিবালয়। আমরা এই 6টি অঙ্গ সংগঠন আলোচনা করব, কিন্তু এই 6টি অঙ্গ সংগঠন আলোচনা একদিনে সম্ভব হবে না। পরবর্তীকালে আজকে আমরা সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে সাধারণ সভা। সাধারণ সভা এর সদস্য সংখ্যা এর সর্ববৃহৎ, সব চাইতে বড় ইউরোপের যতগুলি সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে বড় সংগঠনটি হলো সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। তো এই সাধারণ সভা গঠিত হয়েছে এখন বর্তমানে সাধারণ সভার সদস্য সংখ্যা 193 জন। সাধারণ সভার সদস্য সংখ্যা এরা মিলিত হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার আমেরিকার নিউ ইয়র্ক শহরে। মানে বছরে একবার করে সম্মেলন হয় সাধারণ সভা। এই সম্মেলনে যে রাষ্ট্রগুলি অংশগ্রহণ করে তারা 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। কজন প্রতিনিধি পাঠাবেন? 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারেন সর্বোচ্চ। এই 5 জন প্রতিনিধি প্রেরিত হলেও ভোটাধিকার একটি ভোট। একটি রাষ্ট্রের একটি ভোট, একটি সদস্য রাষ্ট্রের একটি ভোট, লোক 5টি যেতে পারে। আরেকটা নিয়ম হলো জাতিপুঞ্জের তথা সাধারণ সভা প্রত্যেক সদস্য রাষ্ট্র, ছোট হোক বড় হোক, শক্তিশালী হোক দুর্বল হোক, প্রত্যেকেই সমান। এটা মনে রাখতে হবে। জাতিপুঞ্জের ইউএনের সনদ অনুসারে প্রত্যেকটি রাষ্ট্রই সমান। প্রশ্ন হলো 5 জন প্রতিনিধি পাঠাতে পারেন, ভোটাধিকার 1, প্রত্যেকেই সমান অধিকার সম্পন্ন। বসছে কখন? প্রতি সেপ্টেম্বর মাসে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সাধারণ সভা সভাপতি 1 জন, সহসভাপতি 21 জন। মনে রাখবেন, সভাপতি 1 জন, সহসভাপতি 21 জন।
এমার্জেন্সি কোনো মিটিং, হঠাৎ কোনো মিটিং ডাকা যায় কি যায়? বছরে তো শিডিউল অনুসারে একবার বসছে। প্রয়োজন অনুসারে মহাসচিব 24 ঘন্টার আলটিমেটামের মাধ্যমে বা যে কোনো সদস্য রাষ্ট্রের অনুরোধ ক্রমে মহাসচিব জরুরি অধিবেশন আহ্বান করতে পারেন প্রয়োজন অনুসারে। এই হল সাধারণ সভার গঠন এবং সাধারণ সভার কার্যপদ্ধতি। সাধারণ সভা কোন ধরনের কাজ করতে পারে? সাধারণ সভার কাজগুলি কি? এটা বিশাল সভা, সবচাইতে বৃহৎ, সদস্য সংখ্যা অনেক বেশি। এই সাধারণ সভা তার কার্যাবলীগুলো কি? আমরা যদি প্রথম কাজটি আলো দেখি তাহলে সেটা হবে আলোচনা, আলাপ আলোচনা, আলাপ আলোচনা ও পরামর্শ দান, পরামর্শ দান। আন্তর্জাতিক যে কোনো বিষয় নিয়ে সাধারণ সভা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারে এবং প্রয়োজনীয় পরামর্শ সাধারণ সভার সদস্যদের কিংবা নিরাপত্তা পরিষদকে পরামর্শ প্রদান করতে পারে। এটি হচ্ছে সাধারণ সভার প্রথম কাজ। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার স্বার্থে যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা সাধারণ সভা করতে পারে এবং পরামর্শ দান করতে পারে। উল্লেখ্য, যে সমস্ত বিষয় অন্য রাষ্ট্রের ঘরোয়া, মোট কথা কোন রাষ্ট্রের ঘরোয়া বিষয় নিয়ে সাধারণ সভা আলাপ আলোচনা করতে পারে। দ্বিতীয় যে বিষয়টা সাধারণ সভা তার আলোচনার মধ্যে আনতে পারে সেটি হলো আইন প্রণয়ন। আইন প্রণয়ন। সাধারণ সভা আইন প্রণয়ন করতে পারে। কি সেই আইন? একটি সার্বভৌম রাষ্ট্র যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত রাষ্ট্রগুলি যে আইন প্রণয়ন করে সেই আইন নাগরিকদের উপর প্রযোজ্য হয় এবং নাগরিকগণ সেটি মানতে বাধ্য। রাষ্ট্র অন্যথায় শাস্তি প্রদান করতে পারে, এমনকি মৃত্যুদণ্ড প্রদান করার অধিকার রাষ্ট্রের রয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ সংস্থা হিসেবে সাধারণ সভা যে আইন প্রণয়ন করে বা সদস্য রাষ্ট্রগুলি যে মেনে চলবে সে বিধিবিধান তৈরি করে, সেগুলিকে আমরা আইন হিসেবে মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনের মতো শক্তিশালী এবং কার্যকর নাও হতে পারে। কারণ সহজ, আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু কিছু রাষ্ট্র আছে যাদের বিশাল ক্ষমতা। আমেরিকা যুক্তরাষ্ট্র, বর্তমান রাশিয়া, এই রাষ্ট্রগুলির বিশাল ক্ষমতা। আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণ সভা কোনো একটা আইন প্রণয়ন করতে পারে, হয়তোবা পরিবেশ দূষণ রোধে কোনো রাষ্ট্রের পাশে সমুদ্র বা কোথাও বর্জ্য পদার্থ ফেলা যাবে না, এইরকম একটা আইন বা সিদ্ধান্ত গ্রহণ করলো সাধারণ সভা। প্রশ্ন হলো, যে সমস্ত রাষ্ট্রগুলি দরিদ্র, যে সমস্ত রাষ্ট্রগুলি অত্যন্ত গরিব, যাদের অস্ত্র শস্ত্র তেমন নেই, সেই সমস্ত রাষ্ট্রগুলো মেনে চলবে। কিন্তু আমেরিকার মতো রাষ্ট্র যদি না মানে, কি করে মানানো যায়? রাশিয়ার মতো রাষ্ট্র যদি এড়িয়ে যায়, তার উপর কে শাস্তি করবে? সুতরাং আইন
সাধারণ সভা প্রণয়ন, কিন্তু সে আইন রাষ্ট্রীয় আইনের মতো কার্যকর নাও হতে পারে। তৃতীয় যে কাজটি আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে রাজনৈতিক কিছু কাজ সাধারণ সভা করে থাকে। তো রাজনৈতিক কাজ সাধারণ সভা কি করতে পারে? যেমন ধরো যে সমস্ত রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি রয়েছে। সে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, গণপ্রজাতন্ত্রী চীন। এই সমস্ত রাষ্ট্রগুলি, রাশিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলি কোন এক রেজুলেশন পাশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নাবাচক ভোট প্রদান করে সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে। নিরাপত্তা পরিষদের যে কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে। আমরা দেখি যে ইসরায়েলের বিপক্ষে যখনই কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেখানে ভেটো প্রদান করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এইরকম ক্ষেত্রে যদি দেখা যায় ভেটো প্রদানের ক্ষেত্রে বা এই বিগ ফাইভ, এই পঞ্চপ্রধান যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের কারণে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে না, তখন আমাদের 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ করে নজির সৃষ্টি করেছিল সাধারণ সভা। এটা সাধারণ সভার রাজনৈতিক ক্ষমতা, এটা সাধারণ সভা প্রয়োগ করতে পারে। এরপরে তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা আছে, কার আছে? সাধারণ সভা। অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে, নিরাপত্তা পরিষদ, ইকশক, ওচি পরিষদ, আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং সেক্রেটারিয়েট, এরা প্রত্যেকেই তাদের আয় ব্যয় হিসেব বোঝাতে পারে, তাদের কার্যপদ্ধতি বর্ণনা করতে পারে সাধারণ সভার কাছে। এটা সাধারণ সভা তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা। এছাড়া সাধারণ সভা মহাসচিবকে নিয়োগ করে, সাধারণ সভা নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে বিচারপতিদের নিয়োগ করে আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস তার বিচারপতিদের নিয়োগ করতে পারে, আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যদের নিয়োগ করে। এটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা সাধারণ সভা। সনদ সংশোধন বা সাংবিধানিক কিছু কাজ সাধারণ সভা আছে। গুরুত্বপূর্ণ যে সমস্ত সিদ্ধান্ত, যেমন সনদ সংশোধন হতে পারে, নতুন সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্তি হতে পারে, কোন সদস্য রাষ্ট্রকে বহিষ্কার করার বিষয় হতে পারে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভা মোটামুটি করতে পারে নিজেদের পক্ষে। 2/3, 3/2 সদস্যের সম্মতিক্রমে এক ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রয়েছে সাধারণ সভা। যাক, সাধারণ সভা নিয়ে আলোচনা নেই, এবার তারা আমরা আলোচনা করি। সময় তো বেশ গেল। নিরাপত্তা পরিষদ নিয়ে আমরা একটু আলোচনা করি। নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, এটা হচ্ছে জাতিপুঞ্জের সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্থা। ওইটা যেমন ছিল সর্বাধিক বড় বা বৃহৎ সংস্থা, এই নিরাপত্তা পরিষদ হল গুরুত্বপূর্ণ সংস্থা। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব
সেটা কিন্তু নিরাপত্তা পরিষদের হাতেই ন্যস্ত হয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা সর্বমোট 15। এর মধ্যে 5 জন সদস্য স্থায়ী। এরা কারা? এরা ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চায়না। মূল স্তম্ভ এই 5 জনের ভিটো ক্ষমতা রয়েছে। এই 5 রাষ্ট্র হলো স্থায়ী রাষ্ট্র, আর বাকি 10টি রাষ্ট্র অস্থায়ীভাবে নিয়োজিত হয়। মোট 15। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পৃথিবীময় শান্তি নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এই 5 জন স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রত্যেকেরই সম্মতি দরকার। কোনো একটি রাষ্ট্র অসম্মতি জ্ঞাপন করলে সিদ্ধান্ত গৃহীত হতে পারবে না। তার বিগ 5 থাকছে প্লাস এই দিক থেকে 4, তাহলে 5 + 4 9। নিরাপত্তা পরিষদে 9 সদস্য রাষ্ট্রের সমর্থন হলে আন্তর্জাতিক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তাহলে বোঝা গেল নিরাপত্তা পরিষদ ইউএনএর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এর সদস্য সংখ্যা 15, 5 জন স্থায়ী সদস্য ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চায়না, 10 অস্থায়ী সদস্য। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন 5 + 4 অর্থাৎ 9, অস্থায়ী থেকে 4 জন হলেই হবে, আর স্থায়ী 5 জনেরই প্রয়োজন। একজন কমলেও সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। নেগেটিভ ভোট যদি দেয়, অন্যথায় চুপ আছে ওটা আলাদা। যাই হোক, তাহলে এই হলো এবার কাজ। নিরাপত্তা পরিষদের কাজ, গুরুত্বপূর্ণ কাজ। শান্তি রক্ষার দায়িত্ব এই পরিষদের হাতে। পরিষদ 2 রকম করে শান্তি রক্ষা করতে পারে, নিরাপত্তা রক্ষা করতে পারে। একটি হচ্ছে শান্তিপূর্ণ উপায়, এবং একটি হলো শাস্তিমূলক উপায়। শান্তিপূর্ণ বিবদমান রাষ্ট্র যারা নিজেদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে লড়াই করছে, এই সমস্ত রাষ্ট্রগুলির বিরোধ মীমাংসার জন্য পরিষদ শান্তিপূর্ণ পদ্ধতি নিতে পারে। কি শান্তিপূর্ণ পদ্ধতি নিতে পারে? শান্তিপূর্ণ পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনা। দুটি রাষ্ট্রের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। দুটি রাষ্ট্রের মধ্যে আপোষ করে নেওয়া যেতে পারে। দুটি রাষ্ট্রের মধ্যে সালিসির ব্যবস্থা করা হতে পারে। দুটি রাষ্ট্রের মধ্যে তৃতীয় পক্ষ এসে মধ্যস্থতা করিয়ে দিতে পারে। আঞ্চলিক কোন সমস্যা শান্তিপূর্ণভাবে দুটি রাষ্ট্রের বিরোধ মিটিয়ে দিতে পারে। সর্বোপরি জাতিপুঞ্জ শান্তিপূর্ণভাবে বিবদমান দুটি রাষ্ট্রের বিরোধ মিটিয়ে দিতে পারে। কিন্তু যদি দেখা যায় শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মেটানো সম্ভব হলো না, তাহলে আগ্রাসী যে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বিঘ্নিত করছে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারা যায়। এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কে করবে? এটা করবে নিরাপত্তা পরিষদ। শাস্তিমূলক ব্যবস্থা 2 ধরনের। কি কি হতে পারে? প্রাথমিক যেটা, শক্তি প্রয়োগ না করে সামরিক ব্যবস্থা গ্রহণ না করে কূটনৈতিক চাপ সৃষ্টি করা যেতে পারে।
রেল যোগাযোগ ছিন্ন করা যেতে পারে, নৌরুট ছিন্ন করে দেওয়া যেতে পারে, বিমান ছিন্ন করা হতে পারে, বাণিজ্য কেটে দেওয়া হতে পারে। মানে ওই রাষ্ট্রের সাথে যে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার বিঘ্ন ঘটাবে সেই রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হতে পারে। মানে কেউ তার সাথে ব্যবসা বাণিজ্য করবে না। আমরা গ্রামে যেটা করি এক ঘরে করে দেওয়া, তাহলে এক ঘরে করে দেওয়ার পরে সেটা শাস্তি পাচ্ছে। তারপরে যদি সে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শন করে তার বিরোধ বিদ্রোহ। তবুও যদি না হয়, শেষ পন্থা সেটা হচ্ছে সামরিক শক্তি ব্যবহার করা। সামরিক শক্তি ব্যবহার করে সেই রাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ করা। জাতিপুঞ্জ বলেছে যাবতীয় যুদ্ধ পৃথিবী থেকে বন্ধ, শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, আত্মরক্ষার জন্য যুদ্ধ, এছাড়া আর কোন যুদ্ধ পৃথিবীতে থাকবে না। এই যুদ্ধ জাতিপুঞ্জ শান্তি রক্ষার জন্য যদি কোন যুদ্ধ পরিচালনা করে তাহলে আন্তর্জাতিক মিলিটারি স্টাফ কমিটি রয়েছে, তাদের নেতৃত্বে বল প্রয়োগ করা হবে যতটুকু প্রয়োজন এবং বল প্রয়োগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে নিরাপত্তা পরিষদের হাতে। থ্যাংক ইউ। আজকের মতো